নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। নির্বাচনের কাজ কাঁধে, কিন্তু বেতন হাতে নেই। চরম অসন্তোষ রাজ্যের বুথ লেভেল অফিসারদের মধ্যে। এবার বকেয়া বেতন নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠালো কমিশন। একযোগে 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া এখন প্রায় শেষের পথে, তবে ব্যতিক্রম উত্তরপ্রদেশ। যোগী রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও 1 মাস বাড়িয়ে দিল কমিশন। কাটমানি রুখতে এবার আসরে পুলিশ। পূর্ব মেদিনীপুরে হেল্পলাইন নম্বর চালু করল জেলা পুলিশ। আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত 25 শুল্ক প্রত্যাহার নিয়ে নির্দেশনামায় স্বাক্ষর করলেন ট্রাম্প। আমেরিকায় ভারতীয় পণ্যের শুল্ক কমে হল 18%। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর। ইংল্যান্ডকে 100 রানে উড়িয়ে দিয়ে ষষ্ঠবারের জন্য অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে নিল ভারত। এক পেশে ফাইনালের কেন্দ্রে একটাই নাম, বৈভব সূর্যবংশী। নির্বাচনের কাজ কাঁধে, কিন্তু বেতন হাতে নেই। এই অবস্থায় চরম অসন্তোষে রাজ্যের হাজার হাজার বুথ লেভেল অফিসারদের মধ্যে। এবার বকেয়া বেতন নিয়ে ফের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন। নির্বাচনের কাজ কাঁধে, কিন্তু সাম্মানিক হাতে নেই। এই অবস্থায় চরম অসন্তোষে রাজ্যের হাজার হাজার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও সুপারভাইজার, ইআরও ও এইআরওরাও রয়েছে এই তালিকায়। দীর্ঘদিন ধরেই তাদের প্রাপ্য সাম্মানিক রাজ্য সরকার এখনও রিলিজ করেনি বলেই অভিযোগ। এই নিয়ে ফের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠাল নির্বাচন কমিশন। চিঠিতে যত দ্রুত সম্ভব বকেয়া অর্থ ছাড় করার অনুরোধ জানানো হয়েছে। সূত্রের খবর, নির্বাচন কমিশন গত নভেম্বরের শেষেই জানিয়েছিল যে বিএলওদের পারিশ্রমিক বাবদ রাজ্যের কাছে প্রায় 70 কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু রাজ্যের অর্থ দপ্তর সেই টাকা আটকে রাখায় বিএলওদের সাম্মানিক দেওয়া সম্ভব হয়নি। ডিসেম্বরে রাজ্য টাকা না পাঠানোয় কমিশন বিএলওদের পারিশ্রমিক দিতে পারেনি বলেও জানানো হয়। প্রথম চিঠির পর দ্বিতীয়বারও নবান্নকে চিঠি পাঠানো হয়েছিল। পরে রাজ্য 61 কোটি টাকা ছাড়ে সেই অর্থ দিয়েই প্রায় 95,000 বিএলওকে সাম্মানিক দেওয়া হয়। কিন্তু বাকি টাকার প্রতিশ্রুতি থাকলেও প্রায় 2 মাস পেরিয়ে গেলেও এখনও সেই অর্থ পাওয়া যায়নি। তাই ফের চিঠি পাঠানো হলো কমিশনের তরফে। এবার বিএলওদের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বেড়েছে এবং তা গিয়ে দাঁড়িয়েছে 12,000 টাকায়। বিশেষ ভাতা মিলিয়ে তারা মোট 14,000 টাকা পাওয়ার কথা। বিএলও সুপারভাইজারদের প্রাপ্য 18,000 টাকা। বর্তমানে রাজ্য প্রায় 81,000 বিএলও কাজ করছেন। অভিযোগ, কমিশন বরাদ্দ অনুমোদন করলেও রাজ্যের পক্ষ থেকে টাকা না আসায় তাদের সাম্মানিক দেওয়া হচ্ছে না। বিএলওদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেন, ভোটারদের দিয়ে সেই ফর্ম পূরণ করান এবং পরে তা সংগ্রহ করে কমিশনের কাছে জমা দেন। ভোটার তালিকা সংশোধন ও আপডেটের মূল ভরসা এই বিএলওরাই। এত গুরুত্বপূর্ণ কাজ করেও তারা মাসের পর মাস পারিশ্রমিক না পেয়ে এবার ক্ষুব্ধ। বিএলওরা প্রতি বছর ভোটার তালিকা রিভিশনের কাজে আগে 6,000 টাকা পেতেন, এবার তা বাড়িয়ে 12,000 টাকা করা হয়েছে। পাশাপাশি এসআইআর চলাকালীন ভোটারদের তথ্য অনলাইনে আপলোড করতে গিয়ে অনেক বিএলওকে নিজেদের মোবাইল ডেটা ব্যবহার করতে হচ্ছে। কেউ কেউ আবার জানিয়েছেন তাদের কাছে স্মার্টফোন না থাকায় এই কাজের জন্য নতুন ফোন কিনতে হচ্ছে। এই সব অতিরিক্ত খরচের কথা ভেবে কমিশনের তরফে আরও 6,000 টাকা বিশেষ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাস্তবে এখনো বহু বিএলও তাদের প্রাপ্য সাম্মানিক হাতে পাননি। এতে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। নির্বাচনের মুখে এমন পরিস্থিতি প্রশাসনিক ব্যবস্থাপনাকেও প্রশ্নের মুখে ফেলছে। কমিশনের তরফে স্পষ্ট বার্তা, যত দ্রুত সম্ভব রাজ্য সরকারকে বকেয়া টাকা রিলিজ করতেই হবে। নির্বাচনের মতো সংবেদনশীল প্রক্রিয়া যারা মূল স্তম্ভ, তাদের সাম্মানিক আটকে থাকা মানে শুধু আর্থিক সমস্যা নয়, মনোবল ভাঙারও ঝুঁকি। এখন দেখার কমিশনের ফের চিঠির পর রাজ্য সরকার কত দ্রুত পদক্ষেপ করে বিএলও ও সংশ্লিষ্ট আধিকারিকদের প্রাপ্য টাকা মেটায়। হাই নিউজ নেটওয়ার্ক। আর মাত্র কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই কি মাধ্যমিকের ফল প্রকাশ হবে, নাকি ভোট মিটলেই? এই প্রশ্ন ঘিরেই এখন রাজ্য জুড়ে জল্পনা।
ঠিক এই আবহেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ফল প্রকাশের সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। আর মাত্র কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই কি মাধ্যমিকের ফল প্রকাশ হবে, নাকি ভোট মিটলেই? এই প্রশ্ন ঘিরেই এখন রাজ্য জুড়ে জোর চর্চা পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। ঠিক এই আবহেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শনিবার বীরভূম সফরে গিয়ে ফল প্রকাশের সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়। বোলপুরে ভূগোল পরীক্ষার দিনে দুটি পরীক্ষা কেন্দ্র শ্রীনন্দা উচ্চ বিদ্যালয় ও দারুন্দা চণ্ডীমাতা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে প্রশ্ন ওঠে, ভোটের আগে ফল বেরোবে তো? উত্তরে পর্ষদ সভাপতি বলেন, প্রতি বছরই আমরা পরীক্ষার প্রায় 90 দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করি, এবারও তার ব্যতিক্রম হবে না। যদিও ফল প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনই ঘোষণা করা হয়নি। তিনি স্পষ্ট করেন, পাকাপাকি তারিখ পরে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে। এই মন্তব্যের পরে জল্পনা আরও বেড়েছে, কারণ চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে 12ই ফেব্রুয়ারি। সেই হিসেবে নিয়ম মেনে ফল প্রকাশ হলে এপ্রিল-মে মাসের মধ্যেই ফল বেরোনোর কথা। কিন্তু তার মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সূচি থাকায় ফল প্রকাশের সময় নিয়ে কৌতূহল আরও তীব্র হয়েছে। পর্ষদ সভাপতির বীরভূম সফরের মূল উদ্দেশ্য ছিল পরীক্ষা কেন্দ্রগুলির ব্যবস্থাপনা খতিয়ে দেখা। বোলপুরে দুটি স্কুলের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি এবং পড়ুয়াদের সুবিধার বিষয়গুলি দেখে নিতে তিনি রীতিমতো মুগ্ধ হন। তারপর গত বছরও তিনি এই স্কুলগুলি পরিদর্শনে এসেছিলেন। 1 বছরের ব্যবধান যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তা দেখে খুশি তিনি। তার আশা, এই স্কুলগুলি রাজ্যের অন্যান্য স্কুলের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। এবারের মাধ্যমিক পরীক্ষার আয়োজন যে কতটা বড় পরিসরে হচ্ছে তার পরিসংখ্যানেই স্পষ্ট। এবছর মোট পরীক্ষার্থী 9,71,340 জন, তার মধ্যে ছাত্র 4,26,733 জন ও ছাত্রী 5,44,606 জন। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন 1 জন। গোটা রাজ্য জুড়ে 2,682টি কেন্দ্রে পরীক্ষা চলছে। প্রতিদিন একটি করে পরীক্ষা হচ্ছে। সকাল 10:45 শুরু হয়ে দুপুর 2টোয় শেষ হচ্ছে প্রতিটি পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য পড়ুয়াদের অতিরিক্ত 15 মিনিট সময় দেওয়া হচ্ছে। এতে পরীক্ষার্থীরা কিছুটা হলেও মানসিক চাপ থেকে মুক্ত হয়ে প্রশ্ন বুঝে উত্তর লেখার সুযোগ পাচ্ছেন বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকেরা। প্রশ্ন ফাঁস রুখতে এবছরও কড়া ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস, ট্যাবলেটের মতো সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও পরীক্ষা কর্মীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা কড়াভাবে মানা হচ্ছে। শনিবার পর্যন্ত কোনো প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যায়নি, যা পর্ষদের কাছে বড় স্বস্তি। এই মুহূর্তে পড়ুয়াদের মূল লক্ষ্য একটাই, ভালোভাবে পরীক্ষা শেষ করা, আর অভিভাবকদের কৌতূহল একটাই, ফল কবে বেরোবে। পর্ষদ সভাপতির বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, যে ভোটের সঙ্গে ফল প্রকাশের কোনো সরাসরি যোগ নেই, বরং নিয়ম মেনে পরীক্ষার 90 দিনের মধ্যে ফল বের করার দিকেই এগোচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। এখন শুধু অপেক্ষা সরকারি বিজ্ঞপ্তি, সেই সঙ্গে অপেক্ষা লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যতের প্রথম বড় মাইলফলকের মাধ্যমিকের ফল। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতার পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়া যাকে হাজার হাজার মানুষ চেনেন ননসেন নামে, সেই শ্রমিক অধিকারীকে ঘিরে শহর জুড়ে শোরগোল। যৌন হেনস্থার অভিযোগে তাকে নেওয়া হয়েছে জেল হেফাজতে। শুক্রবার তাকে আলিপুর আদালতে হাজির করানো হলে আদালত অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেফাজত পাঠানোর নির্দেশ দেয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। কলকাতার পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ায় যাকে হাজার হাজার মানুষ চেনেন ননসেন নামে, সেই শ্রমিক অধিকারীকে ঘিরে শহর জুড়ে শোরগোল। বেহালা থানায় দায়ের হওয়া এক তরুণীর অভিযোগ যেন এক রাতের মধ্যে বদলে দিয়েছে ছবিটা। যৌন হেনস্থার অভিযোগে তাকে নেওয়া হয়েছে জেল হেফাজতে। শুক্রবার তাকে আলিপুর আদালতে হাজির করানো হলে আদালত অভিযুক্তকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন। 22 বছর বয়সী এক তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে বেহালা থানায় এই মামলা রুজু হয়। অভিযোগ অনুযায়ী বেহালা এলাকার একটি ফ্ল্যাটে তাকে আটকে রাখা হয়েছিল। 2রা ফেব্রুয়ারি রাত থেকে 3রা ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত তাকে সেখানে বন্দী করে রাখা হয় বলে অভিযোগ।
অভিযোগকারিনীর আইনজীবী অভিষেক দে বিশ্বাস জানিয়েছেন, শ্রমিক ওই তরুণীর পরিচিত বন্ধু। বাড়ি বদলের সময় সাহায্য করার অজুহাতে তাকে নিজের ফ্ল্যাটে ডেকে পাঠানো হয়। অভিযোগ, এরপরই তরুণীর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং সারা রাত ধরে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। কোনোভাবে পরিস্থিতি সামলে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের পর শ্রমিক ফ্ল্যাট ছেড়ে পালিয়ে যান বলে পুলিশের দাবি। আর সেই সময় থেকেই তার মা বাবারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতেই শ্রমিক অধিকারীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হলে অভিযোগকারিনী গোপন জবানবন্দি দেন। পরে সংবাদ মাধ্যমের সামনেও মুখ খোলেন। গোটা ঘটনায় এবার মুখ খুলল শ্রমিকের পরিবারও। অভিযোগগুলিকে তারা সম্পূর্ণ ভিন্নভাবে দেখেছেন। তাদের দাবি, ওই তরুণী দীর্ঘদিন ধরেই পরিবারের পরিচিত। তিনি ছেলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বাড়িতে আসা যাওয়াও ছিল। এমনকি তারা একসঙ্গে কলকাতার এক হোটেলে সময় কাটিয়েছিলেন বলেও দাবি করা হয়। তাদের বিশ্বাস, তার সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে নিশ্চয়ই। ঘটনার দিন প্রসঙ্গে পরিবারের বক্তব্য, সত্যি সেদিন বাড়ি বদল হয়েছিল। মেয়েটি নিমন্ত্রণে এসেছিল। আলাদা ঘরের কথা বলার সময় দুজনের মধ্যেই শুরু হয় অশান্তি। শ্রমিকের বাবার দাবি অনুযায়ী কোনো ভুল বোঝাবুঝি থেকেই উত্তেজনা চরমে ওঠে। তিনি স্বীকার করেন, রাগের মাথায় তার ছেলে একটি চড় মেরেছিল, যা ভুল। তবে গুরুতর মারধর বা নির্যাতনের অভিযোগ তিনি মানতে নারাজ। তারা এও জানিয়েছেন, অভিযোগকারীকে শুশ্রূষা করা হয়, পরের দিন বাড়িতে পাঠানোর ব্যবস্থাও করা হয়। ততক্ষণ পর্যন্ত ঠিকই ছিল সব বলে জানান শ্রমিকের বাবা মা। পরিবারের আরও অভিযোগ, ঘটনার পরে তরুণীর এক বন্ধু ফোন করে হুমকি দেয় এবং সময়ের সঙ্গে সঙ্গে অভিযোগের ভাষা বদলে যায়। সবশেষে শ্রমিকের বাবা দাবি করেছেন, গোটা ঘটনায় রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, যা তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। যদিও সবটাই এখন তদন্তের উপর নির্ভরশীল। সত্যি সামনে আসতে বেশ কিছুটা সময় লাগবে। আপাতত 10 দিনের জেল হেফাজত। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া দুপক্ষে ভাগ হয়ে গিয়েছে। এক শ্রেণী ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছে, কেউ কেউ আবার রাজনীতির প্রসঙ্গ টেনে ঘটনার উল্টো ছবি দেখছে। এখন কোনটা ঠিক, তার উত্তর দেবে সময়। হাই নিউজ নেটওয়ার্ক। খামখেয়ালি আবহাওয়া, রোগ পোকার দাপট আর প্রাকৃতিক বিপর্যয় সব বাধা সত্ত্বেও 2025 সালে রাজ্যে চায়ের উৎপাদন বেড়েছে প্রায় 8%। তবে এই উৎপাদনের মাঝেই লুকিয়ে আছে চিন্তা। দার্জিলিংয়ে চা উৎপাদন থেকে মিলছে না ন্যায্য দাম। কেন্দ্রীয় সহায়তা ছাড়া উত্তরবঙ্গের চা শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত। প্রশ্ন একটাই, উৎপাদন বাড়লেও কি আদৌ স্বস্তির চায় চুমুক দিতে পারবে এই শিল্প? খামখেয়ালি আবহাওয়া, প্রাকৃতিক বিপর্যয়, রোগ পোকার দাপট সব বাধা উপেক্ষা করেই রাজ্যে বেড়েছে চায়ের উৎপাদন। পাহাড়, তরাই, ডুয়ার্স মিলিয়ে 2025 সালে কাঁচা চা পাতার উৎপাদন 2024 সালের তুলনায় বেড়েছে 29 মিলিয়ন কেজি, অর্থাৎ প্রায় 2,90,00,000 কেজি। টি বোর্ডের হিসেব বলছে, 2024 সালে যেখানে রাজ্যে চা উৎপাদন হয়েছিল 38.22 কোটি কেজি, 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 41.118 কোটি কেজিতে। শতাংশের হিসেব প্রায় 8% বৃদ্ধি। তবে ছবির জন্য অন্য দিকটাও কম চিন্তার নয়। সাম্প্রতিক কয়েক বছরের নিরিখে বিচার করলে উত্তরবঙ্গের চা শিল্প আদেও স্বস্তিতে নেই। কারণ 2023 সালে রাজ্যের চা উৎপাদনের পরিমাণ ছিল 43.354 কোটি টাকা। সেই তুলনায় 2025 সালের উৎপাদন কম এখন। আরও উদ্বেগ বাড়ছে দার্জিলিংয়ের চায়ের অবস্থায়। উত্তরবঙ্গে সামগ্রিকভাবে 2টি পাতা, 1টি কুড়ির উৎপাদন বাড়লেও পাহাড়ের উল্টো ছবি। তথ্য বলছে, 2024 সালে দার্জিলিংয়ের চা উৎপাদন হয়েছিল 57.1 লক্ষ কেজি। 2025 সালে তা নেমে এসে দাঁড়িয়েছে 53 লক্ষ কেজিতে, অর্থাৎ উৎপাদনে ভাটা একদম স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, পাহাড়ে বহু বাগানেই চা গাছ অত্যন্ত পুরনো। সেগুলি তুলে নতুন করে বাগিচা করা জরুরি, আর তার জন্য প্রয়োজন কেন্দ্রীয় সহায়তা। দার্জিলিং সহ উত্তরবঙ্গের চা শিল্পের পুনরুজ্জীবনে কেন্দ্রীয় বাজেটে স্পেশাল প্যাকেজের দাবি উঠেছিল, কিন্তু বাজেটে সেই নিয়ে কোনো উচ্চবাচ্চা না হওয়ায় হতাশ শিল্পমহল।
কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল-টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তীর মতে কেন্দ্রের এই উদাসীনতা উত্তরবঙ্গের চা শিল্পকে ভবিষ্যতের গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরও জানান, 2025 সালে উৎপাদন বাড়ার নেপথ্যে একটি বড় কারণ হল ডিসেম্বরে চা পাতা তোলার সুযোগ। 2024 সালে টি বোর্ড নির্দেশ 30 নভেম্বরের পর পাতা তোলা বন্ধ ছিল, ফলে বিপুল পরিমাণ পাতা নষ্ট হয়েছে। আন্দোলনের চাপে 2025 সালে টি বোর্ড সেই অবস্থান থেকে সরে এসেছে। তার ফলেই ডিসেম্বরে ভালো পরিমাণ পাতা মিলছে এবং সামগ্রিক উৎপাদনও বেড়েছে। টি বোর্ডের তথ্য অনুযায়ী গত ডিসেম্বরে রাজ্যে উৎপাদিত হয়েছে 3.678 কোটি কেজির চা পাতা। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে তরাই থেকে 1.919 কোটি কেজি। একই সময় ডুয়ার্সে উৎপাদন হয়েছে 1.748 কোটি কেজি। পুরো 2025 সালে তরাইয়ে চা উৎপাদন দাঁড়িয়েছে 18.252 কোটি কেজি, যেখানে আগের বছরে ছিল 16.303 কোটি কেজি। ডুয়ার্সে 2025 সালে উৎপাদন হয়েছে 22.336 কোটি কেজি। 2024 সালে যা ছিল 21.34 কোটি কেজি। তবু আশার আলো ক্ষীণ। ইন্ডিয়ান টি প্ল্যান্টস অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অমিতাংশু চক্রবর্তী জানিয়েছেন, কাঁচা পাতা যতই বাড়ুক, উত্তরবঙ্গে চা শিল্পের হাল এখন ভালো নয়। উৎপাদিত চা নিলামে বিক্রি হচ্ছে না, বিক্রি হলেও মিলছে না ন্যায্য দাম। রোগ পোকার সমস্যা নিয়ে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কেন্দ্রীয় সহায়তা নেই। বাজেটে চা শিল্প নিয়ে অন্তত কোনো ঘোষণা হবে ভেবেছিলাম, কিন্তু সেটাতেও হতাশ হচ্ছি। ফলে পাতার হিসেব বাড়লেও প্রশ্ন থেকেই যাচ্ছে, উত্তরবঙ্গের চা শিল্প কি আদেও স্বস্তির চায় চুমুক দিতে পারবে? হাই নিউজ নেটওয়ার্ক। ইউআইডিএআই এর তথ্য অনুযায়ী গত 6 মাসে প্রায় 2.5 কোটি মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে। সূত্রের খবর, 2011 থেকে 2025 এই দীর্ঘ 14 বছরে যত আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়েছিল তার প্রায় দ্বিগুণ আধার নিষ্ক্রিয় হয়েছে শুধু গত 6 মাসেই। 2011 থেকে 2025 এই দীর্ঘ 14 বছর ধরে যত আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়েছিল তার প্রায় দ্বিগুণ আধার নিষ্ক্রিয় হয়েছে শুধু গত 6 মাসে। বিস্ফোরক এই তথ্য সামনে এনেছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। ইউআইডিএআই এর তথ্য অনুযায়ী গত 6 মাসে প্রায় 2.5 কোটি মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে। তবে এতে আতঙ্কের কিছু নেই, কারণ এই সব আধারই মৃত ব্যক্তিদের। আসলে এতদিন ধরে দেশে অস্তিত্বহীন বহু মানুষের আধার সক্রিয় অবস্থায় রয়ে গিয়েছিল। তার মূলত কারণ ভুয়ো পরিচয়পত্র নয়, বরং মৃত ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় না হওয়া, কাঠগড়ায় কেন্দ্র সরকার ও ইউআইডিএআই এর গাফলতি। দেশের মৃত্যুহারের সঙ্গে সামঞ্জস্য রেখে আধার নিষ্ক্রিয় হচ্ছিল না, ফলে কাগজে কলমে মৃত হলেও ডিজিটাল নথিতে তারা জীবিতই থেকে যাচ্ছিলেন। একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইউআইডিএআই 2011 সালের পর থেকে কত আধার নিষ্ক্রিয় করেছে জানা যাচ্ছে। 14 বছরে মাত্র 1.15 কোটি আধার কার্ড নিষ্ক্রিয় করেছে তারা। অথচ এই সময়ে দেশের মৃতের সংখ্যা তার চেয়ে বহু গুণ বেশি। এই তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তোলপাড়। প্রশাসনের ওপর চাপ বাড়ে, কেন এত কম আধার কার্ড বাতিল করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে সংসদ ও জনমনে। এই সমালোচনার পরেই তড়িঘড়ি কাজে নামে ইউআইডিএআই। শুরু হয় জোর কদমে আধার নিষ্ক্রিয়করণ অভিযান। মৃত ব্যক্তিদের আধার দ্রুত চিহ্নিত করে বাতিল করার প্রক্রিয়া জোরদার করা হয়। সংসদে এক প্রশ্নের জবাবে কেন্দ্র সরকার জানায়, গত 6 মাসে প্রায় 2.5 কোটি মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করা হয়েছে। অর্থাৎ এক লাফে গত 14 বছরে সংখ্যাকে ছাপিয়ে গেল গত অর্ধেক বছরের কাজ। কেন এত জরুরি মৃতদের আধার নিষ্ক্রিয় করা? বিশেষজ্ঞদের মতে, আধার নাগরিকত্বের প্রমাণপত্র না হলেও প্রায় সব সরকারি পরিষেবা এবং আধারের সঙ্গে যুক্ত। রেশন, পেনশন, ভর্তুকি, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নানা সামাজিক প্রকল্পে আধার বাধ্যতামূলক।
এমনকি আধার ব্যবহার করে প্যান, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য নথি তৈরি করা তুলনামূলক সহজ। ফলে মৃত ব্যক্তিদের আধার সক্রিয় থাকলে সেটা অপব্যবহার করার ঝুঁকি অত্যন্ত বেশি। এই অপব্যবহারের আশঙ্কায় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদি কোনো অসাধু চক্রে মৃত ব্যক্তির আধার ব্যবহার করে ভর্তুকি বা সরকারি সুবিধা তুলে নেয়, তাহলে সেটা সরাসরি রাষ্ট্রের ক্ষতি। একই সঙ্গে প্রকৃত উপভোক্তারাও বঞ্চিত হবে। তাই ইউআইডিএআই এখন মৃত্যুর নথি, পৌরসভা ও রেজিস্টার্ড অফ বার্থস অ্যান্ড ডেথের তথ্যের সঙ্গে আধার ডাটাবেস মিলিয়ে দ্রুত নিষ্ক্রিয় করার দিকে জোর দিচ্ছে। কেন্দ্রের দাবি, এবার থেকে আধার নিষ্ক্রিয়করণের কাজ নিয়মিত ও স্বয়ংক্রিয়ভাবে হবে। কোনো ব্যক্তির মৃত্যুর নথিভুক্ত হলেই আধার দ্রুত ব্লক বা নিষ্ক্রিয়করণের কাজ করবে। এতে করে ভবিষ্যতে আর ডিজিটাল ভূত অর্থাৎ কাগজে কলমে মৃত কিন্তু অনলাইনে জীবিত এই সমস্যার পুনরাবৃত্তি হবে না বলেই আশ্বাস। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এত বছর ধরে কেন এই কাজ সঠিকভাবে হয়নি? কেন 14 বছরে মাত্র 1.15 কোটি আধার নিষ্ক্রিয় হয়েছিল? বিশেষজ্ঞদের মতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তথ্য আদান প্রদান গাফিলতি, প্রযুক্তিগত সমন্বয়ের অভাব এবং প্রশাসনিক ঢিলেমির কারণেই এই সমস্যায় এত বড় আকার নেয়। এখন দেখার গত 6 মাসের এই তৎপরতায় ভবিষ্যতের বজায় থাকে কিনা। মৃতদের আধার দ্রুত নিষ্ক্রিয়করণ হলে একদিকে যেমন সরকারি পরিষেবার স্বচ্ছতা বাড়বে, তেমনি জালিয়াতির রাস্তাও অনেকটাই বন্ধ হবে। ইউআইডিএআই এর হঠাৎ গতিবেগ শুধু সংখ্যার খোলাই নয়, বরং ডিজিটাল প্রশাসনের বিশ্বাসযোগ্যতা রক্ষার বড় পরীক্ষা বলেই মনে করছে বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। একযোগে 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া এখন প্রায় শেষের পথে। প্রায় সব রাজ্যেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ব্যতিক্রম উত্তরপ্রদেশ। এই পরিস্থিতিতে যোগী রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও 1 মাস বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। একযোগে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া এখন প্রায় শেষের পথে। প্রায় সব রাজ্যেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ব্যতিক্রম একটাই, উত্তরপ্রদেশ। সেখানে এখনো শুনানি পর্বের বড় অংশ বাকি। পাশাপাশি নতুন ভোটারের নাম তোলার কাজও পুরোপুরি শেষ হয়নি। এই পরিস্থিতিতে যোগীর রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা আরও 1 মাস বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী উত্তরপ্রদেশে আগামী 6 মার্চ পর্যন্ত খসড়া ভোটার তালিকার নাম সংযোজন, বিয়োজন ও সংশোধন করা যাবে। এরপর 27 মার্চ পর্যন্ত চলবে শুনানি পর্ব। সবকিছু শেষে 10 এপ্রিল প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের যুক্তি, প্রতিদিন বিপুল সংখ্যক ফর্ম 6 জমা পড়ছে। দৈনিক গড়ে প্রায় 5 লক্ষ আবেদনও আসছে। এই প্রবল চাপ সামলাতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে এসআইআর নিয়ে রাজনীতির পারদ চড়ছে। বাংলায় এসআইআর শুরুর আগে বিজেপির তরফে দাবি করা হয়েছিল রাজ্য অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে এবং কোটির বেশি মানুষের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে। কিন্তু বাস্তব চিত্রে দেখা যাচ্ছে একদম অন্য। শতাংশের বিচারে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি নাম বাদ পড়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই। তার জলজ্যান্ত উদাহরণ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে এক ধাক্কায় 2,89,00,000 মানুষের নাম বাদ পড়েছে। শুধু তাই নয়, লজিক্যাল ডিসক্রিপেন্সি ও নো ম্যাপিং এর কারণে আরও 3,26,00,000 ভোটারকে নোটিশ দেওয়ার প্রস্তুতি চলছে। এর মধ্যে শুধুমাত্র নো ম্যাপিং এর সংখ্যায় 2,20,00,000 বেশি। অর্থাৎ ঠিকানা বা বুথ ম্যাপিং সংক্রান্ত সমস্যার কারণে লক্ষ লক্ষ ভোটারের নাম ঝুলে রয়েছে। এই বিপুল সংখ্যায় নাম বাদ পড়া নিয়ে চিন্তিত খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আগেই স্বীকার করেছিলেন, যাদের নাম বাদ পড়তে চলেছে তাদের বেশিরভাগই বিজেপির সমর্থকের ভোটার। এত বড় ক্ষতি যাতে না হয় সেই জন্য তিনি দলীয় কর্মীদের নির্দেশ দেন যেন প্রত্যেক যোগ্য ভোটারের নাম তালিকায় ফের তোলার জন্য দ্রুত কাজ করা হয়। কিন্তু বাস্তবে কাজটা যে কতটা কঠিন তা বোঝা যাচ্ছে পরিসংখ্যান দেখলেই। বিজেপির লক্ষ্য এখন প্রতিটি লোকসভা কেন্দ্রে অন্তত 2 লক্ষ নতুন ভোটারের নাম তালিকায় তোলা। সেই মতো মাঠে নেমে কাজ শুরু করেছে বিজেপি সরকার।
দৈনিক লক্ষাধিক ফর্ম 6 জমা পড়ছে নির্বাচন কমিশনে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এই বিশাল লক্ষ্য পূরণ করা সম্ভব কি তা নিয়ে দলীয় শিবিরে উদ্বেগ ছিল। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বিজেপির জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এলো। নাম তোলা সংশোধনের জন্য আরও 1 মাস সময় দেওয়া হলো। এখন বাড়তি সুযোগ পাবে বলে আশা করছে উত্তরপ্রদেশ। কমিশনের বক্তব্য, ফর্ম 6 জমার যে বিপুল হার তা দেখেই তারা সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সূচি অনুযায়ী 6 মার্চ পর্যন্ত নাম তোলা হবে, 27 মার্চ পর্যন্ত চলবে শুনানি, আর 10 এপ্রিল প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সময়সীমা বাড়ানো শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, আসন্ন নির্বাচনের আগে উত্তরপ্রদেশের ভোটার তালিকার ভারসাম্য বজায় রাখা। কোটি কোটি ভোটারের নাম বাদ পড়ে গেলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ঠিকই প্রশ্ন উঠবে। তাই কমিশনের এই পদক্ষেপের একদিকে যেমন প্রশাসনিক চাপ কমবে, তেমনি রাজনৈতিক দলগুলোতেও নিজেদের ঘর গোছানোর বাড়তি সুযোগ দেবে। এখন সব নজর 6 মার্চের দিকে। এই সময়ের মধ্যে কতটা নতুন নাম যুক্ত হয়, কতজনের নাম বাদ পড়া ভোটার তালিকায় ফের ফিরতে পারে, তার উপরেই নির্ভর করবে উত্তরপ্রদেশের ভোটার তালিকার চূড়ান্ত চিত্র। আর সেই চিত্রই আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণের বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।